আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টর কিন্তু ঘটছে এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে, এবং সেই জায়গাটার মধ্যে আমার কাছে মনে হয় যে পাকিস্তান ওডিআই সিরিজ শুরুর আগে যেই বিসিএল ওডিআই ফরম্যাটের টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে, সেই টুর্নামেন্টের চারটা দল বা চারটা স্কোয়াড ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এবং তার মধ্যে আমরা বেশ কিছু খবর পাচ্ছিলাম যে এনামুল হক বিজয়, যাকে কিনা একটা দলে নেওয়া হয়েছিল, তিনি হয়তো এত শেষ মুহূর্তে জেনেছেন যে তিনি খেলবেন, তিনি হয়তো উপস্থিত নাও থাকতে পারেন এই টুর্নামেন্টে, কারণ তিনি ওমরা করতে গিয়েছেন। সো ওই জায়গায় হয়তো কিছু পরিবর্তন আমরা দেখতে পারি, তার জায়গায় অন্য কাউকে হয়তো আমরা ইনক্লুডেড হতে দেখতে পারি। এবং আমার প্রিভিয়াস একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কোন কোন ক্রিকেটাররা আসলে মিসিং আছেন, তারা কখন ফিরবেন বা তাদের ফেরার কোনো সুযোগ রয়েছে কিনা, এই টুর্নামেন্টটা খেলার তাদের কোনো সুযোগ রয়েছে কিনা, সেটা নিয়ে আলোচনা করেছিলাম আলাদা একটা ভিডিওতে। তবে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে এনামুল হক বিজয়ের জায়গায় এমন হতে পারে অন্য কাউকে হয়তো ইনক্লুড করা হতে পারে এই টুর্নামেন্টের জন্য। তবে মূল যে আলোচনাটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে পাকিস্তান সিরিজের আগে যারা ফ্রিঞ্জ ক্রিকেটার্সরা রয়েছেন তাদের মধ্যে কার কার আসলে সম্ভাবনা রয়েছে সিরিজে দলে ঢোকার জন্য। একটা প্রশ্ন তো রয়েই যায়, সাকিব আল হাসানকে নিয়ে যেহেতু এত আলোচনা চলছে যে তিনি আসলেই কি ফেব্রুয়ারির শেষ ভাগে দেশে আসবেন কিনা, এবং এসে তিনি দলের সঙ্গে ক্যাম্পে যোগদান করে তারপর ওই পাকিস্তান সিরিজ দিয়ে তার কামব্যাকটা তিনি করবেন কিনা, সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে। বাট ডেফিনেটলি সেই জায়গায় একটা মামলা মোকদ্দমার ব্যাপার রয়েছে, তিনি একেবারে লিগেলি পুরোপুরি ক্লিয়ার না হয়ে দেশে ফিরতে চাইছেন না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে 15 সদস্যের বা 16 সদস্যের যদি কোনো স্কোয়াড পাকিস্তান সিরিজের জন্য ঘোষণা করা হয়, সেই ক্ষেত্রে সাকিব আল হাসানের একটা সুযোগ থেকে যায়। তিনি যদি আসেন তাহলে তো নিশ্চিত একটা স্পট তার জন্য রাখা হবেই। সো ওই জায়গাটার মধ্যে আমরা যদি চিন্তা করি যে পেস বোলিং ডিপার্টমেন্টে কোনো পরিবর্তন আসতে পারে কিনা, আমার মনে হয় এই এই জায়গাটার মধ্যে একটা বিরাট বড় গ্যাপ আছে বা বিরাট বড় চেঞ্জের সম্ভাবনাটা আমরা দেখতে পারি। আমরা যদি ওভারঅল চিন্তা করি, তাসকিন আহমেদ রিসেন্ট সময় কিন্তু ইনজুরি বা অসুস্থতার কারণে বেশ কিছু টুর্নামেন্ট বা সিরিজ মিস করছেন। আপনারা দেখেছেন যে তিনি বিপিএলে সেভাবে খুব একটা বেশি ম্যাচ খেলেননি। আগের টুর্নামেন্টের টপ উইকেট টেকার ছিলেন, তবে এই বিপিএলটা তার একেবারে সেরকম ভালো যায়নি। এবং এর পরবর্তীতেও যখন অদম্য বাংলাদেশ টি-20 কাপটা অনুষ্ঠিত হলো, সেখানেও কিন্তু তাসকিন স্কিপ করেছেন, তিনি খেলেননি। সুতরাং কতটুকু ফিট তিনি আছেন আসলে, যদিও এখনো হাতে সময় রয়েছে, তারপরও আমার কাছে মনে হয় যে কতটুকু ফিট তিনি, সেটা নিয়ে একটা প্রশ্ন আসতেই পারে। এবং তার যে স্পটটা, সেটা কি স্কোয়াডে নেয়ার মতো অন্যান্য ক্রিকেটাররা প্রস্তুত আছেন কিনা, বা তারা কি পারফর্ম করতে পারবেন কিনা। আব্দুল গাফফার সাকলাইনের কথা বলা যায়, রিপন মন্ডলের কথা বলা যায়, হাসান মাহমুদের কথা বলা যায়, যারা আসলে ডেফিনেটলি স্টার্টিং 11-এ একটা সুযোগ খুঁজলেও খুঁজতে পারেন। শরীফুল, তিনিও তো রয়েছেন, বাট শরীফুল, হাসান মাহমুদরা যদিও স্কোয়াডের ভেতর থাকেন, ওই রিপন এবং আব্দুল গাফফার সাকলাইন তাদেরকে কিন্তু আমরা এখনো পর্যন্ত ওডিআই স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে দেখিনি। সুতরাং পেস বোলিং ডিপার্টমেন্টের এই জায়গাটার মধ্যে এই দুজনের কি সম্ভাবনা আপনি দেখছেন কিনা ন্যাশনাল টিমে ঢোকার জন্য, সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ডেফিনেটলি। আর ব্যাটারদের মধ্যে একটা ইন্টারেস্টিং ফাইট আমার মনে হয় হবে, কারণ এখানেও আমরা জানি যে বেশ কিছু ক্রিকেটাররা রয়েছেন যারা অফ ফর্মে আছেন। আপনি যদি বাংলাদেশের রিসেন্ট ওডিআই সিরিজগুলোর কথা চিন্তা করেন, সেখানেও কিন্তু আপনি দেখবেন যে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তিনি নিজেই একটু অফ ফর্মে আছেন, এবং তার যে রোলটা জাতীয় দলে, সেটাও কিন্তু আসলে আমরা নিশ্চিত হয়ে বুঝতে পারছি না যে তিনি কোন রোলটা প্লে করতে চান। সাকিব আল হাসান আসলে আমার মনে হয় যে এই যে কনফিউশনটা রয়েছে সেটা কিন্তু দূর হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে, কারণ মেহেদী হাসান মিরাজ তখন ডেফিনেটলি নিচের দিকে হয়তো নামবেন, সাকিব আল হাসান এসে একটা ব্যালেন্স দলের মধ্যে এনে দেবেন, এবং সেই কারণেই হোক মেহেদী হাসান মিরাজকে তখন হয়তো একটু ফিনিশারের রোলের দিকেই হয়তো যেতে হতে পারে, যেহেতু তিনি কারেন্ট ক্যাপ্টেন টিমের। এখন ক্যাপ্টেন হওয়ার কারণেই আসলে মনে হচ্ছে যে মেহেদী হাসান মিরাজকে তো আসলে ওডিএস টিম থেকে বাদ দেওয়ার কোনো উপায় নেই, সেই হিসেবে কিন্তু তিনি রয়ে যাচ্ছেন। না হলে কিন্তু যদি শুধুমাত্র পারফরমেন্সের বেসিসে চিন্তা করা হয়, তাহলে কিন্তু মেহেদী হাসান মিরাজ ডেফিনেটলি আমার মনে হয় না যে স্টার্টিং 11-এ ওয়ারেন্ট করার মতো পারফরমেন্সেস রিসেন্ট সময় দিয়েছেন, এবং তার ক্যাপ্টেন্সিটাও আমাদের কাছে এখনো পর্যন্ত সেভাবে কনভিনসিং মনে হয়নি। নাজমুল হোসেন শান্ত কম্পারেটিভলি ওডিআই ফরম্যাটে বেশ ভালো করছেন, সুতরাং আমার কাছে মনে হয় যে তিনি ডেফিনেটলি আছেন। সাইফ হাসানকে মাত্র ক্যারি করা শুরু করেছে, তিনি সেন্ট্রাল কন্ট্রাক্টে জায়গা পেয়েছেন। সো আমার কাছে মনে হয় যে ওয়ান ডে স্কোয়াডটার মধ্যেও সাইফ হাসানের একটা জায়গা থাকবে ডেফিনেটলি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও আপনারা দেখেছেন নিশ্চয়ই যে তিনি কত ভালো করেছিলেন শেষ যে ম্যাচটা বাংলাদেশ খেলেছিল উইন্ডিজের সঙ্গে। সৌম্য সরকার থাকছেন টপ অফ দ্য অর্ডারে, এরকম একটা ব্যাপার আমরা দেখছি। তানজিদ হাসান তামিম আছেন, পারভেজ ইমন তিনি হয়তো স্কোয়াডে থাকবেন, বাট 11-এ সুযোগ পাবেন কিনা সেটাও একটা প্রশ্নের জায়গা থাকতে পারে, বা তাকে একটা ভিন্ন রোলে আমরা দেখতে পারি কিনা সেটাও একটা প্রশ্নের জায়গা আছে। তবে তাওহিদ হৃদয় মিডল অর্ডারে তিনি থাকবেন, নাজমুল শান্তর পর তিনি সেই রোলটা প্লে করতে পারেন। এবং লেট মিডল অর্ডারের দিকটায় নুরুল হাসান সোহান, তাকে কনসিডার করা হয়, তবে তিনি কি বোনাফাইড ভাবেই এই স্কোয়াডের মধ্যে থাকছেন কিনা সেটাই একটা বড় প্রশ্নের জায়গা, কারণ লিটন কুমার দাসকে কিন্তু ওডিআই ফরম্যাটের জন্য এখন কনসিডার করা হয় না, তাকে গত সিরিজে বাদ দেওয়া হয়েছিল তার অফ ফর্মের কারণে।
তবে লিটন তিনি যদি এবারের যেই বিসিএল টুর্নামেন্টটা হবে এই টুর্নামেন্টটাতে তিনি যদি রানের মধ্যে থাকেন, আমার মনে হয় যে ন্যাশনাল টিমের স্কোয়াডে ফেরার একটা খুব বড় সড়ো সুযোগ তার সামনে কিন্তু রয়ে যায়। তো ওই ব্যাপারটা দেখতে আমি আসলে ইন্টারেস্টেড যে লিটন দাস তার ফিউচারটা কি বাংলাদেশের ওয়ানডে সেট আপের মধ্যে, কারণ বাংলাদেশের নেক্সট অ্যাসাইনমেন্টটাই হচ্ছে 2027-এর ওডিআই বিশ্বকাপ। তো সেটাকে ঘিরেই একটা পরিকল্পনা করার জায়গা রয়েছে, বিষয় রয়েছে। রিশাদ আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি স্কোয়াডের মধ্যে থাকবেন এবং মোস্ট লাইকলি 11-এও তাকে জায়গা দেওয়া হবে। 10 ওভারের বোলিংয়ের কোটা তিনি পূরণ করতে পারেন কিনা, মূলত তিনি টি-20 বোলার কিনা, সেগুলো নিয়ে অনেক প্রশ্ন থাকতো। তবে আমার কাছে এখন মনে হয় যে কারেন্ট কনটেক্সটে বাংলাদেশের সেরা স্পিনার যদি বলতে হয় সেটা কিন্তু এই মুহূর্তে রিশাদ হোসেন, সুতরাং তিনি ডেফিনেটলি খেলবেন। তো সেই কথাটা যদি বাদ দেই, সেখানে নাসুম আছেন, সেখানে তানভীর আছেন, সেখানে শেখ মেহেদী আছেন, তারাও কিন্তু তাদের স্কোয়াডে জায়গাটা খোঁজার চেষ্টা করবেন। হয়তো এই তিনজনের মধ্যে যে কোনো একজন বাদ পড়তে পারেন, বাকিরা হয়তো স্কোয়াডে থাকবেন। সাকিব আল হাসান আসলে কিন্তু আরও একজনের জায়গা আমার মনে হয় লস হয়ে যেতে পারে। সো সেই বিষয়গুলো কিন্তু আসলে মাথায় রাখতে হবে যখন বাংলাদেশ তাদের টিম ব্যালেন্সটা করবে। এখন নতুন যেই টিমটা হবে সেটাও কি এই মুহূর্তে যারা নির্বাচক রয়েছেন তাদের আন্ডারেই গঠিত হবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন। কারণ আমরা রিসেন্ট টাইমেই খবরের কানাঘোষা শুনছি যে গাজী আশরাফ হোসেন লিপু, যিনি মূল নির্বাচক বা প্রধান নির্বাচক, তিনি কিন্তু বলেছেন যে তিনি লম্বা পরিসরে বিসিবির সঙ্গে কাজ আর করতে হয়তো নাও পারেন এবং তিনি হয়তো ছুটি চান বা তিনি বিদায় নিতে চাইছেন। সো সেই জায়গাটায় যদি নতুন কোনো নির্বাচক প্যানেলও হয়, সেই ক্ষেত্রে নির্বাচনের প্রক্রিয়াটা কেমন হচ্ছে, কাদেরকে আসলে স্কোয়াডে রাখা হবে, সেই বিষয়গুলো কিভাবে নিয়ে আসা হবে, সেটাই কিন্তু একটা দেখার ইন্টারেস্টিং বিষয় থাকবে। সো দের আর প্লেসেস এখনো পর্যন্ত 2027 বিশ্বকাপের আগে আমার মনে হয় বাংলাদেশ ওডিআই দলটা বেশ আনসেটেলড একটা অবস্থায় আছে এবং বেশ কিছু স্পট রয়েছে যেখানে এই অন্য প্লেয়াররা আসলে দলে জায়গা করে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ খুঁজে নিতে পারেন। বাট সেটার একটা মাপকাঠি বা সেটার একটা চেক পয়েন্ট হতে পারে এবারের বিসিএল ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টটা, কারণ এখানে সব মিলে ম্যাচ হবে 6টা, তারপর হচ্ছে ফাইনাল, সব মিলে 7টা ম্যাচ এবং এই 7 ম্যাচের মধ্যে অন্তত 3 থেকে 4টা ম্যাচ খেলার সুযোগ পাবে বেশ কিছু ক্রিকেটাররা। সো এই পারফরমেন্স দিয়ে আমার কাছে মনে হয় প্রাথমিকভাবে পাকিস্তান সিরিজের যে ওডিআই টিমটা আছে বা যে স্কোয়াডটা আছে সেখানে নিজেদের জায়গাটা পাকাপোক্ত করার একটা বিশেষ সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা, যে সুযোগটা তাদের লুফে নেওয়া উচিত। আমি পরিবর্তন মূলত দেখছি বোলিংয়ের জায়গাটায়, পেস বোলিং স্পেশালি, এবং সেই সাথে টপ অফ দ্য অর্ডার ব্যাটিংয়ের যে জায়গাটা সেখানেও কিছু অপশনস ওপেন আছে। মানে লিটনের জায়গাটা তিনি ফিরে পান কিনা সেটার একটা প্রশ্নের জায়গা থাকবে এবারের বিসিএলে। আমি তাকিয়ে থাকবো লিটনের দিকে এবং সেই সাথে রিপন মন্ডল কিংবা আব্দুল গাফার সাকলাইন যে পেসাররা আছেন তাদের বোলিংটা আসলে দেখার বিষয় রয়েছে যে তারা আসলে তাসকিনকে রিপ্লেস করার মতো বা ইভেন তানজিম সাকিবকে রিপ্লেস করার মতো কোনো পারফরমেন্স দিতে পারেন কিনা, কারণ এই দুজন তাসকিন এবং তানজিম সাকিব তারা কিন্তু রিসেন্ট সময় খুব একটা ভালো ফর্মে নেই। জানিয়ে দেবেন কমেন্ট করে আপনাদের মতামত, কি মনে হয় বাংলাদেশের স্কোয়াডটা কতটুকু শক্তিশালী হতে পারে এবং রিসেন্ট সময় বাংলাদেশের যে ওডিআই ফর্মটা সেটা আসলে বেটার করতে হলে সাকিব আল হাসানের ইনক্লুশনটা কি খুব কি ফ্যাক্টর হিসেবে কাজ করবে কিনা, বা মেহেদী হাসান মিরাজ তিনি আসলে কত লম্বা সময় ধরে ক্যাপ্টেন থাকতে পারবেন, তিনি কি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত বাংলাদেশে ক্যাপ্টেন থাকবেন কিনা, সেই ব্যাপারেও আপনারা কমেন্ট করে কিন্তু জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।